রাষ্ট্র সংস্কারের প্রায় সকল প্রস্তাবনাই ৩১ দফার মধ্যে রয়েছে, তাই এর মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেভাবেই সংবিধান সংশোধন করা হবে। দেশে নানা দল এবং মত থাকলেও ৩১ দফা নিয়ে সমমনা দলগুলো একমত হয়েছে বলেও দাবি তারেক রহমানের। রিপোর্ট করছেন ইউসুফ আলী। রাজধানীর একটি হোটেলে ৩১ দফা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। আসুন আমরা সেই দিকেই সামনের দিকে এগিয়ে যাই। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরাও যোগ দেন। অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সকল শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে ৩১ দফার রূপরেখা তৈরি করা হয়েছে। দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকেও। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। দীর্ঘদিন জোর করে যাতে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেই প্রস্তাবনাও রয়েছে বলে দাবি করেন তিনি। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। গণতান্ত্রিক ব্যবস্থায় দল ও মতের পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্র মেরামতে সবাইকে সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে হয়তো কিছু ভিন্নতা আছে, সেটি স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয় আদর্শিক ঐক্যমত রয়েছে, আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগ মানুষের মনে যে আতঙ্ক তৈরি করেছে তা দূর করার জন্য কাজ করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ভয়ের সংস্কৃতি গত ১৬ বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সংস্কারের গতির ওপর জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত কম হয় ততই দেশের জন্য ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে ফাঁকে ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার প্রদান করেন ডক্টর ইউনূস। তিনি জানান, সংস্কারের পর নির্বাচন দেয়া হবে। বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপরই দেয়া হবে নির্বাচন। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেয়া হবে। ডক্টর ইউনূস বলেন, এসব সংস্কারের দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচন বিধি কেমন হবে তা সিদ্ধান্ত নেওয়া যায়। এসব কাজ খুব দ্রুত শেষ করতে হবে। তাই ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকার দেশে দ্রুত নির্বাচন দিতে চায় বলেও AFP-কে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে গত বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন বলেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অন্যান্য লক্ষ্য সংস্কারের পাশাপাশি 6টি সংস্কারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। আর নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে, যেন যে কেউ এসে এটি ভাঙতে না পারে। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একটি স্বাধীন নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। আর সেই লক্ষ্যে একটি ওয়েব পোর্টালও খোলা হয়েছে, যাতে করে ভোটাররা তাদের মতামত জানাতে পারে বলে মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন। খুব ইন্টারেস্টিং ঘটনা এটা যে আমরা যে এত রেসপন্স পাচ্ছি এবং এত ভালো রেসপন্স পাচ্ছি ইন দ্য সেন্স দ্যাট যে টাইপ অফ ইনপুট আমরা পাবলিকের কাছ থেকে পাচ্ছি, মানুষজন রিয়েলি জেনে বুঝে রিসার্চ করে আমাদেরকে দিচ্ছে এবং আমরাও উই আর ভেরি হ্যাপি টু সে দ্যাট আমরা প্রতিটা কমেন্ট এবং কমেন্ট তো না মানে অ্যাকচুয়ালি লিখিত তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে এবং এক একটা বিভিন্ন বিষয় এবং এগুলো প্রতিটা আমরা খুব ডিটেলসে পড়ছি। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অন্যান্য লক্ষ্যের পাশাপাশি 6টি সংস্কারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের প্রায় 99.99% মানে কমেন্টই একদম খুব মানে অ্যাকিউরেট এবং খুব ভালো ভালো কমেন্ট। তো সেটার বিষয়ে 6টা টপিকে আমরা মানে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। প্রথমটা হচ্ছে আপনার নির্বাচনী ব্যবস্থাপনা, যেমন সংখ্যা অনুপাতিক ওইটা সে ব্যাপারগুলো। দ্বিতীয়টা হচ্ছে আপনার সংবিধান এবং নির্বাচনী আইন বিষয়ক সংশোধন, সেগুলো। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে প্রার্থী যোগ্যতা, অনেক রকম আমরা ইনফরমেশন এবং রিকোয়েস্ট পাচ্ছি। 4 নম্বরে হচ্ছে নির্বাচন কমিশনের স্বাধীনতা। 5 নম্বরে হচ্ছে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা এবং ভোটদানের স্বচ্ছতা। এবং শেষ 6 নম্বরে আছে হচ্ছে আপনার সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি নির্বাচনের দিন এবং নির্বাচন মানে ফলো আপ টু দ্য ইলেকশন। এই 6টা ব্যাপারে আমরা অনেক মানে কমেন্টস পাচ্ছি। অপরদিকে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে যাতে করে বাংলাদেশে ভবিষ্যতে এমন কিছু রিকমেন্ডেশন আমরা দেব যাতে করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কেউ কোনো দিন এটাকে ইউজ বা অ্যাবিউজ বা ব্যবহার আমি যাই বলে না কেন করতে না পারে। হ্যাঁ, এবং এটা এমনভাবে একটা অর্থাৎ এই জিনিসটা একটা সিস্টেম, একটা প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়ে যেতে পারে যে আর কখনো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন ডক্টর আব্দুল আলিম। ঐক্যমত ছাড়া কোনো কাজ করতে গেলে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। এই জন্যে যদি এই কাজগুলো একান্তই করতে হয় তাহলে সবাইকে এক জায়গায় বসতে হবে, কথা বলতে হবে, ঐক্যমতে আসতে হবে। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় এই নির্বাচন সংস্কার কমিশনের মূল লক্ষ্য। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে লিখিত রূপরেখা দেয়া হবে। রূপরেখায় দেয়া টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় 17 নভেম্বরের পর সাপোর্ট সেন্টার থাকবে, সেখান থেকে সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। এইখানে সবার কথাই শোনা হবে। আমাদের পক্ষ থেকে এখন ডক্টর সাইদুর রহমান উনি আমাদের উদ্যোগগুলো অফিসিয়ালি বলবেন। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানী পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ দাবি করেন। সালাউদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে সহায়তা করলে হবে না, সরকারের পক্ষ থেকেও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান তিনি। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রিটের রুল শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। পরে রিটকারী আইনজীবী শিশির মনির জানান, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। একটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছে জামায়াত ইসলামী। এর আগে পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি গত আগস্টে হাইকোর্টে রিট করেছিলেন। এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে, সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করেছেন। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। দেশ ও জাতিকে নিরাপদ রাখতে কোনোভাবেই কোনো আঙ্গিকে জঙ্গি গোষ্ঠীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2005 সালের 14 নভেম্বর বোমা হামলায় নিহত বিচারকদের স্মরণসভায় তিনি একথা জানান। আসিফ নজরুল বলেন, কোনো ধর্মের আড়ালেই যেন জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি না হতে পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি দেশের ভালো চাই, আমরা যদি মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, আমাদের বন্ধুদের ভালো চাই, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সকল কাজ করতে পারবেন। আইনের এই ধারাটি অবৈধ, অসাংবিধানিক, জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এ ধারাটিও বাতিল করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আবু সাইদুপুর রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনটি 2010 সালের 12 অক্টোবর প্রণয়ন করা হয়। বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। এই আইনের পরিকল্পনা বা প্রস্তাবের প্রচার সংক্রান্ত 6 এর 2 ধারা ও আদালত ইত্যাদির এখতিয়ার রহিত করা সংক্রান্ত 9 ধারার বৈধতা নিয়ে গত আগস্ট মাসে একটি রিট করা হয়।
গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০-এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সকল কাজ করতে পারবেন আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক, জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাটিও বাতিল করা হয়েছে। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। মূলত এই কারণেই ৬-২কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা ৯ ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। ৯ ধারাতে বলা আছে যে এই যে ৬-২-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। শাহদিন মালিক বলেন, লুটপাটকে আইনভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই আসনের সাবেক এমপি হাজি সেলিমের ছেলে। চকবাজার থানায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ সোলাইমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য 27 নভেম্বর দিন ধার্য করেন আদালত। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রাজনৈতিক বিবৃতি অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না। এ ব্যাপারে তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে ভারতকে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদের এটি স্পষ্ট বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বা বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে নিচ্ছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দু দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে খাদ্য অধিদপ্তরের সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, গত বছর থেকে 3 টাকা বাড়িয়ে 30 টাকা করে প্রতি কেজি ধান ক্রয় করা হবে। খাদ্যের মজুদ বাড়াতে এরই মধ্যে 134 জনকে 10.5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, চালের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেই চেষ্টাই করছে সরকার। আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে, আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকেও মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে, সবগুলির দাম কিছু কিছু পরিমাণে কমবে বলে আমার মনে হচ্ছে।